हम सोचते थे, हम हिटलर की बातें सुनते थे, पढ़ते थे। अगर आप मेरे से पूछेंगी तो मुझे लगता है कि ऐसा जमाना है कि जिसमें वो कहते थे हिटलर पकड़ के बेसमेंट्स में बंद कर दे, तो पाकिस्तान में भी इसी तरह ही कर रहे हैं। गिरफ्तार करके गाड़ी ले गई है जी, इमरान को ये गिरफ्तार करके इमरान खान को गाड़ी ले गई है जी, गिरफ्तार करके ले गई। ইমরান খান পাকিস্তানের শুধু নাম নয়, ইমরান খান পাকিস্তানের একটি নায়কের নাম। ক্রিকেট পিচ থেকে হসপিটাল বানানো, হসপিটালের বেড থেকে রাজনীতির ময়দান, রাজনীতির ময়দানে নেমেই ধুমধারাক্কা ছক্কা নয়, বরং প্রপার রিভার্স সুইংয়ে দুর্নীতির বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলে আনকোড়া রাজনৈতিক নেতা থেকে একেবারে প্রধানমন্ত্রী ইমরান খান। আর তারপর সেখান থেকে জেলবন্দি ইমরান। আর আজকের দিনে এই পাকিস্তানের রোল মডেল ইমরান খান হিরো থেকে ট্র্যাজিক হিরো হয়ে গেছেন। পাকিস্তানে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি প্রকাশ্যে বলতে পেরেছিলেন, মানে সেই সাহসটা দেখিয়েছিলেন, এই রাষ্ট্রকে চালায় সামরিক বাহিনী, জনতার ইচ্ছা নয়। জাস্ট মিথ হয়ে থেকে গেল তার বলা কথা। পাকিস্তান আর্মি সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে নিল, আর ইমরান খান সরকারের পরিণতি চরম পরিণতি পেল। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হলেও পুরো দেশ চালায় মোল্লা মুনির, আর তাকে পূর্ণ সাপোর্ট দেয় আমেরিকা, কারণ এতেই আমেরিকার সুবিধা। ইচ্ছা মতো কাজ করানো যাবে মুনিরকে দিয়ে, যেটা ইমরানকে দিয়ে হচ্ছিল না, কারণ ইমরানের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, বিদেশে পড়াশোনা, অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিগ্রি, তাকে সহজে হার মানানো যায় না। তাই পাল্টে দাও দেশের সরকারকে, ডিপ স্টেট পলিসি। 2023 সালের আগস্ট মাস থেকে জেলবন্দি ইমরান খান, এবং এর আগেও অনেকবার তাকে অত্যাচার করা হয় এবং মেরে ফেলারও চেষ্টা করা হয় জেলের মধ্যে। গত 19 নভেম্বর তার বোনেরা তার সঙ্গে দেখতে যান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। তাদের আটকে দেয় জেল নিরাপত্তারক্ষী বাহিনী এবং ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয় না। বলা হয় তিনি অসুস্থ এবং তার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা আছে। শুরু হয়ে গেল তিন বোন আলিমা, উজমা এবং নুরা খানের বাকবিতণ্ডা। তারা ধর্নায় বসে যান এবং সারা পাকিস্তান এবং তার রাজনৈতিক দল পিটিআই এক জায়গায় এক ছাদের তলায় চলে আসে। শুরু হয়ে যায় ক্ষোভ, বিক্ষোভ, আন্দোলন। আস্তে আস্তে সারা পাকিস্তান জুড়ে এই আন্দোলন ছড়িয়ে যায়। কিন্তু কেন, কি করে ইমরান খানের এই অবস্থা হলো, আর কোন অবস্থাতেই বা ইমরান খানের এই পরিণতি হলো, সব বলবো, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। ইমরান খানের চরম পরিণতি প্রথম আফগান টাইমস নামে আফগানিস্তানের এক সংবাদ মাধ্যম ক্র্যাক করে। তারা দাবি করে ইমরান খান আর বেঁচে নেই। তার তিন বোনও ইমরান খান কোথায় রয়েছেন সেই প্রশ্ন তুলেছেন। স্বাধীনতাপন্থী বালুচ সংগঠনগুলির নির্বাসিত সরকারের তরফেও ইঙ্গিত দেওয়া হয়েছে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আইএসআই মিলে জেলবন্দি ইমরানকে খুন করেছে। বালুচিস্তান বিদেশ মন্ত্রক সমাজ মাধ্যমে এক বিবৃতি দিয়ে এই আশঙ্কা প্রকাশ করে লিখেছে, যদি সত্যি এমনটা হয় তবে তার সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের ধ্বংস নিশ্চিত করবে। ইমরান খানের আসল পরিচিতি আসে ক্রিকেটের মাধ্যমে। 1971 সালে পাকিস্তান জাতীয় দলে তার অভিষেক হয়। শুরুতে তিনি ছিলেন একজন প্রতিশ্রুতিবান পেসার, কিন্তু সময়ের সাথে সাথে তিনি আস্তে আস্তে হয়ে ওঠেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। ইয়ান বাথাম, কপিল দেব এদের সমসাময়িক ও সমতুল্য বলে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। 80 এবং 90 দশকের ক্রিকেটে ইমরান খান পাকিস্তান ক্রিকেটের অন্যতম ভরসা ছিলেন। তার আগ্রাসী বোলিং, ঠান্ডা মাথার নেতৃত্ব এবং অদম্য আত্মবিশ্বাস তাকে এনে দেয় বিশ্বব্যাপী জনপ্রিয়তা। তার কেরিয়ারের সেরা দিক হতে পারে রিভার্স সুইং, যেখানে তিনি ছিলেন অন্যতম প্রতিকৃত। তার হাত ধরেই পরবর্তীকালে পাকিস্তানে বিখ্যাত সব পেস বোলাররা রিভার্স সুইং আয়ত্ত করতে পেরেছিল। তার মধ্যে অন্যতম ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ ইত্যাদি। স্কিপার ছিল তার পুরো টিমের একমাত্র রোল মডেল। ইমরান খানের নেতৃত্ব পাকিস্তানকে এনে দেয় প্রথম এবং একমাত্র ক্রিকেট
বিশ্বকাপ। লক্ষ্য তাড়া করা, চাপের মুহূর্ত এবং শেষ পর্যন্ত কর্নার্ড টাইগার, এই তত্ত্ব নিয়েই তার দল বিশ্বজয় করে। 1992-এর ফাইনালে ইমরান খানের শান্ত নেতৃত্ব, ব্যাটিং এবং রণকৌশল পুরো পাকিস্তান দলকে এনে দেয় তাদের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ। সেই বিশ্বকাপ আজও পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত হয়ে গেছে। और इस फाइटिंग स्पिरिट के तहत वो हमने शारजा कप जीता और फिर यही हुआ वर्ल्ड कप फाइनल पे। वर्ल्ड कप थ्रू आउट जब टीम इतना बुरा कर रही थी, और मैं आपको यकीन दिलाता हूँ कि इतना मुश्किल होता है टीम का उस ক্রিকেটারের বাইরেও ইমরান খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাফল্যের মধ্যে রয়েছে শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল, যা তিনি তার মায়ের স্মরণে তৈরি করেন। তার মা শওকত খানম ক্যান্সারের পেশেন্ট ছিলেন এবং তিনি সেই কারণেই মারা যান। তারই স্মৃতিতে এই ক্যান্সার হসপিটাল তৈরি করা হয়েছে। ক্রিকেট খেলতে খেলতেই ক্যান্সার হসপিটালের জন্য টাকা তোলা আরম্ভ হয়, তারপর হাসপাতাল তৈরি হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা প্রকল্পটিকে অসম্ভব বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। ফান্ড রেইজিংয়ের প্রথমে যথেষ্ট অর্থ সংগ্রহ হয়নি, যার জন্য 1990 সাল নাগাদ ইমরান খান স্কুল ছাত্রদের ইমরানস টাইগার্স দল গঠন করে রাস্তায় এবং দোকানে দোকানে দান সংগ্রহ করেন। 1994 সালে উদ্বোধনের কাছাকাছি এসেও $4 মিলিয়ন ঘাটতি ছিল, যা 6 সপ্তাহের মধ্যে মাস কন্ট্যাক্ট ক্যাম্পেইন করে পূরণ করা হয়। সরকারি হস্তক্ষেপ এড়ানোর জন্য সম্পূর্ণ দান ভিত্তিক মডেল গ্রহণ করা হয়, যার সময়সীমা বাড়িয়ে 10 বছরের পরিকল্পনা 20 বছরে প্রসারিত করা হয়। টোটাল হাসপাতাল তৈরির মূল খরচের পরিমাণ ছিল $22 মিলিয়ন, যা 67% আসে মূলত দান থেকে। পাকিস্তানে ক্যান্সারের চিকিৎসার সুযোগ ছিল খুবই কম। ইমরান খানের উদ্যোগে গড়ে ওঠা এই হাসপাতাল বাস্তবেই লক্ষ লক্ষ পাকিস্তানির মানুষকে চিকিৎসা সেবা দেয়। অনেকেই বলেন ক্রিকেটের বিশ্বকাপ জেতা তার কেরিয়ারের শীর্ষ হলেও এই হাসপাতাল গড়ে তোলা তার জীবনের সবচেয়ে বৃহৎ মানবিক কাজ। 1996 সালে ইমরান খান প্রতিষ্ঠা করেন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। দলটি দুর্নীতি বিরোধী এবং সামাজিক কল্যাণমূলক লক্ষ্য নিয়ে শুরু হয়, যা পিএমএলএন এবং পিপিইর বিরুদ্ধে জনগণের অসন্তোষকে লক্ষ্য করে এই দলটি তৈরি হয়। পিটিআই প্রতিষ্ঠার সময় তার ক্যান্সার হাসপাতাল বোমা হামলার শিকার হয়। শুরুতে তাকে অনেকেই গুরুত্ব দেয়নি এবং তার দল বেশ কম ভোট পেত আর সংসদে আসন পেত না বললেই চলে। কিন্তু ইমরান খান ছিলেন অসম্ভব জেদি, দৃঢ় আর আত্মবিশ্বাসী। তিনি বিশ্বাস করতেন পাকিস্তানের রাজনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। তিনি বিশ্বাস করতেন দুর্নীতির বিরুদ্ধে যদি জনগণকে জাগিয়ে তোলা যায়, তাহলে পাকিস্তানের রাজনীতিতে বড় পরিবর্তন আনা অবশ্যই সম্ভব। ধীরে ধীরে পিটিআইয়ের জনপ্রিয়তা বাড়তে থাকে। 2010-এর পর তিনি তরুণদের চোখে হিরো হয়ে ওঠেন। তার নতুন পাকিস্তান বা নয়া পাকিস্তান স্লোগান মানুষের মধ্যে আশা জাগায়। পাকিস্তানের প্রধান 3টি রাজনৈতিক দলগুলির মধ্যে একটি পিটিআই এবং দেশটির সাম্প্রতিক সময় রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পিটিআই। পিটিআই মূলত মধ্যপন্থার পক্ষে এবং তাদের জনপ্রিয় স্লোগান ছিল তবদিলি আ রাহি হ্যায়, যার অর্থ পরিবর্তন আসছে। দলটি 2013 সালের সাধারণ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পায় এবং সেখানে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকারের নেতৃত্ব গ্রহণ করে। 2018 সালের নির্বাচনেও তারা ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে। 2018 সালের নির্বাচনে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং ইমরান খান প্রধানমন্ত্রী হন। এটি ছিল তার দীর্ঘ সংগ্রামের ফল। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি বিরোধী সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা চালু করা। অর্থনৈতিক স্বচ্ছতার সঙ্গে কর সংস্কার, কৃষি ও শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ছিল তার অন্যতম লক্ষ্য। তার সামাজিক সংস্কার, স্বাস্থ্য বিমা, বিনামূল্যে শিক্ষার সুবিধা, নারী ক্ষমতায়ন এবং দারিদ্র্য হ্রাস তার প্রধানমন্ত্রীর জীবনের তার মূল লক্ষ্য ছিল এগুলো। তার সঙ্গে বিদেশ নীতি শক্তিশালী করা এবং আফগানিস্তান ও ভারতের সঙ্গে উত্তেজনা কমানোরও চেষ্টা তিনি প্রচুর করে গেছেন।
তবে বাস্তবে কাজ করতে গিয়ে তিনি নানান সমস্যায় পড়েন। ফলে তিনি প্রচুর সমালোচনারও মুখোমুখি হন। তার প্রচুর চ্যালেঞ্জ ছিল দেশের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, বিরোধী দলের আন্দোলন, ক্ষমতার কাঠামোর সঙ্গে সংঘাত, আর সব থেকে মারাত্মক যেটা হয়ে গেছে তার সাথে সামরিক বাহিনীর সম্পর্ক। ইমরান খান জনপ্রিয়তা ধরে রাখলেও তার সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ ক্রমাগত বাড়তেই থেকেছে। 2022 সালে পাকিস্তানের পার্লামেন্ট অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। পাকিস্তানের ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে সরানো হলো। বেসিক্যালি পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দলের ক্ষমতাচ্যুতি হয় তাদের সামরিক বাহিনীর হাতে। তবে এখানে বিরোধী দলগুলি পিএমএলএন ও পিপিপি তারা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম গঠন করে তার বিরুদ্ধে মানে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আনে এবং তার সাথে কিছু পিটিআইয়ের সদস্যও যোগ দেন। ইমরান খান সামরিক সমর্থন লুজ করেন। সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। বিশেষ করে আইএসআই প্রধানের পদ পরিবর্তন নিয়ে বিরোধ সেনা সমর্থন তাকে আরও কমিয়ে দেয়। ইমরান খানের পররাষ্ট্রনীতি তার পতনের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল, বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর সাথে মতবিরোধের মাধ্যমে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইমরান মস্কো সফরে যান, সেখানে পশ্চিমী দেশগুলোকে এড়িয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আমরা সেখানে ছিলাম না এই জাতীয় মন্তব্য তিনি করেন এবং সেখানেই তিনি সেনাবাহিনীর সমস্ত সমর্থন হারান। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য সেনাপ্রধান জেনারেল বাজওয়ার উদ্যোগে ইমরান খান প্রতিহত করেন, যা সেনা সমর্থন হ্রাস করে। আফগানিস্তানের তালিবানদের দখলকে স্বাগত জানানো এবং যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানও পশ্চিমী চাপ পাকিস্তানের উপর বেসিক্যালি ইমরানের উপর ক্রমাগত বাড়িয়ে দেয়, যা তার পাকিস্তানি সেনাবাহিনীকে ক্রমাগত বিরক্ত করে চলে। এরপর ইমরান খান ক্রমাগত চীনের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করেন। যেমন 2021 সালের অক্টোবরে বেজিং সফর করে সি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বন্ধুত্ব বৃদ্ধির প্রতিশ্রুতি দেন এবং সিপিইসি বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বাস্তবায়ন ত্বরান্বিত করেন। তিনি চীনের এক চীন নীতি সমর্থন করে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং এই সম্পর্ককে সব আবহাওয়ার বন্ধু হিসেবেও বর্ণনা করেন, অর্থাৎ তিনি চীনের প্রতি একপেশে ব্যবহার করেন। তবে চীন কিন্তু ইমরানের প্রতি খুব একটা স্বস্তিতে ছিল না, বিশেষ করে সিপিইসির বিলম্ব, অর্থনৈতিক চাপ এবং স্থানীয়দের বিরোধের কারণে তার সঙ্গে মানে ইমরানের সঙ্গে চীনের একটা বিরোধ বেঁধেই থাকতো। চীন কম সুদের ঋণ প্রস্তাব দিলেও ইমরানের স্বাধীন পররাষ্ট্রনীতি যেমন রাশিয়া সফর চীনকে কিন্তু মোটেও সন্তুষ্ট করেনি। ইমরান খান অবশ্য দাবি করেন যে তার পতনের পিছনে বেসিক্যালি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা তার বিরুদ্ধে কাজ করেছে বলে অভিযোগ তোলেন, যদিও এই কোনো অভিযোগ তিনি প্রমাণ করতে পারেননি। তার ক্ষমতা যাওয়ার পর থেকে তিনি বিরোধী দলের থেকে ব্যাপক জনপ্রিয় আন্দোলন করেন। শুধু জনপ্রিয় আন্দোলন নয়, রাস্তায় নেমে আসেন, বড় বড় সমাবেশ করেন। এতে তাকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে। 2023 ও 2024 সালে ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি মামলা হয়, সরকারি নথি পাচারের অভিযোগ ওঠে, অবৈধ সম্পত্তির মামলা হয়, সন্ত্রাসবাদ সম্পর্কিত আইন ভঙ্গ সহ বেশ কিছু অভিযোগ আনা হয়। ইমরান খানকে বহুবার গ্রেপ্তার করা হয়। তার দলের প্রধান নেতারা গ্রেপ্তার হন অথবা তার দল ছাড়েন। পিটিআইয়ের ওপর চাপ ক্রমাগত বাড়তে থাকে। ইমরান খানকে প্রথমবার 2023 সালের 9 মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয় দুর্নীতির অভিযোগে, বিশেষ করে আল কাদির ট্রাস্ট মামলায়। এই মামলায় তার বিরুদ্ধে $190 মিলিয়ন বেআইনি লেনদেনের অভিযোগ ছিল, যা একটি বিশ্ববিদ্যালয় প্রকল্পের সাথে যুক্ত। দ্বিতীয় মামলা তোষাখানা মামলা। বিদেশি নেতাদের দেওয়া উপহার যেমন বিভিন্ন গয়না সেগুলো বিক্রি করে লাভবান হওয়ার অভিযোগে 2024 সালে 14 বছরের কারাদণ্ড পান। সেই কারাদণ্ড পান তার তৃতীয় স্ত্রী বুসরা বিবিও। এতে 787 মিলিয়ন পাকিস্তানি রুপিরও জরিমানা দেওয়া হয় তাকে। এরপরে শুরু হয় তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।
সরকারি ভবনে হামলা, সামরিক স্থাপনে আক্রমণ ইত্যাদি বিভিন্ন ঘটনায় পাকিস্তান এক বিশৃঙ্খলার মধ্যে পড়েন। কিন্তু পাকিস্তানের জনগণ কিন্তু ইমরান খানকে দেখেন এক মহান নেতা হিসেবে, আবার কেউ দেখেন রাজনৈতিক বিভাজনের তৈরি নায়ক হিসেবে। তবে সমর্থকদের চোখে ইমরান খান একজন দুর্নীতি বিরোধী নায়ক, দেশের সৎ নেতা, জনতার নেতা এবং দেশের জন্য স্বপ্ন দেখা এক দেশপ্রেমী। বিরোধীদের চোখে ইমরান খান একজন অপেশাদার রাজনীতিবিদ, প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সংঘাত সৃষ্টি ও রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর জন্য একটি দায়ী মানুষ। এই দ্বৈত ভাবমূর্তি ইমরান খানকে আরও আলোচিত করেছে। বর্তমানে ইমরান খান পাকিস্তানের রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বদের মধ্যে একজন। আদালত, সরকার, সামরিক বাহিনী সবার সঙ্গে সম্পর্কে উত্তেজনাপূর্ণ হলেও তিনি এখনও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। ইমরান খানের জীবন আমাদের দেখায় সাফল্য আর ব্যর্থতা হাত ধরাধরি করে চলে। একদিকে তিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, দাতব্য কর্মী, জনপ্রিয় নেতা, আর অন্যদিকে বিতর্ক আর সংগ্রামেরও প্রতীক। পাকিস্তানের ইতিহাসের পাতায় পাকিস্তানের মানুষের মনে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন। ভয় শুধু একটাই, দেশটা আবার এক দাঙ্গায় না জড়িয়ে পড়ে, এবং হয়তো জড়িয়ে পড়বেও। তবে ভারতের নজর কিন্তু সব দিকে রয়েছে। আমরা দেশবাসী হিসেবে গর্বিত যে ভারতে এখনো পর্যন্ত এরকম কোনো সিচুয়েশন আমরা জনসাধারণ, আর্মি এবং দেশের নেতারা তৈরি হতে দিই। তাই জন্যেই দেশটার নাম ভারতবর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।